আওয়ামী লীগ আমলে বড় বড় ইনসিডেন্ট গুলো যদি হিসাব করেন, ছোট বাদই দিলাম, বড় বড় ইনসিডেন্টের মধ্যে একটা যদি অর্থ পাচারের সবচেয়ে বড় ইনসিডেন্ট আছে, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি হয়েছিল। সেই রিজার্ভ চুরির সাথে কারা কারা জড়িত ছিল, ইন্ডিয়ান একদম সরাসরি দুজন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে এবং সেই সময়কার যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি তাদেরকে এমপ্লয়মেন্ট দিয়েছেন এবং তারা এটার সাথে জড়িত। এইগুলো তো মানুষের কাছে এখন আর অজানা নাই, এগুলো তো পরিষ্কার এবং ওইগুলো তো বিচার হবে। ওইটার সাথে তাহলে কারা কারা জড়িত ছিল। তারপরে তো আসবে হচ্ছে যে চুপ্পু সাহেবের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংকের টাকা সরানো এসালামের মাধ্যমে। সেই এসালামের টাকা যে নিছে এটার তো প্রমাণপত্র আছে। বাংলাদেশ থেকে এই টাকাটা বেরোয় গেছে, এসালামের ভুয়া এলসি দেখায়, ব্যাংকের লোন দেখায় যে টাকাগুলো নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে এসালামের মালিক যে দ্বৈত সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের সিটিজেনশিপকে সে বাদ দিয়ে দিয়েছেন যাতে তার বিচার না করা যায়। এগুলো অল মেকানিজমস আর পাবলিক নাও, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। তাহলে এই চুপ্পুর যে বিচার হবে এটা নিয়ে মানুষের বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। তাহলে এই চুপ্পুর যে বিচার হবে এটার সময়টা ঘনায় আসছে। আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, কেন এখন ইনকলাব মঞ্চে অ্যাটাক হলো, কারণ এইটা অ্যাটাকটা হওয়ার কথাই ছিল। যেটা আমরা গত আলোচনায় আমি আপনাকে বলেছিলাম যে 12 তারিখের আগ পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে দেখবেন যে কোনো একটা সময় এই সকল যারা এখনো রয়ে গেছে দেশে এবং যারা এখনো পালায় নাই, যাদের পালানোর কথা ছিল, এই সেনাবাহিনী প্রধানত পালানোর কথা, যেহেতু উনি যে পরিমাণ অপরাধের সাথে জড়িত, কথা বললে আমি খুব সুন্দরভাবে আমার জীবনযাপন করতে পারতাম বাংলাদেশে। আমার মতো ভালো অবস্থায় কেউ থাকতো না, কারণ আমার যে পরিমাণ এঙ্গেজমেন্ট ছিল, আমি আইটি ফিল্ডে কাজ করেছি, আমি পাওয়ার সেক্টরে কাজ করেছি, সবচেয়ে বড় বড় জায়গায় কাজ করেছি। তাহলে আমি সেই সব জায়গায়, আমি আর্মির ব্যাকগ্রাউন্ড বাদই দিলাম, আমার যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি আমার ক্যারিয়ার লাইফে বলি, তাতে আমি আমার শেখ হাসিনার আমলে 1000 কোটি টাকার মালিক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি আজকে 6 কোটি টাকার দেনায় ভুগবো না কেন? কারণ আমি পাওয়ার সেক্টর করতে যে সেই পাওয়ার সেক্টর কেন বসুন্ধরার মতো মানে যাই হোক, আমরা যে জায়গাটায় ছিলাম এখন ডক্টর ইউনূসের উদ্দেশ্যটা কি? ডক্টর ইউনূস কি চাচ্ছে সেটা তো অনেক বড় একটা এখন আসেন ডক্টর ইউনূস কি চাচ্ছে। আমি এই কথাটা, মানে আপনার প্রশ্নটা এর আগেও সম্মুখীন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমি তো মনোবিজ্ঞানী না যে ওনার মন পড়ে ফেলতে পারবো, বাট আমি ওনার কর্মকাণ্ড দেখে আলোচনা করি, এত কিছু করতে পারবো না। তো ওনার কর্মকাণ্ড হচ্ছে, উনি একটা জুলাই সনদ করতে পেরেছেন এবং সেই জুলাই সনদের পরে উনি একটা গণভোট চেয়েছেন যেটাতে বিএনপি বাধা দিয়েছিল। এটাতে আমি প্রথম ওনাকে বলেছিলাম যে মানে বাধা দেয়াটা তার মানে হচ্ছে রাজনৈতিকভাবে এটাকে অ্যাকসেপ্ট করে না, সেটা হচ্ছে বিএনপি। কিন্তু সেটা যাই হোক, পরবর্তীতে একই দিনে ইলেকশনের দিনে এটা করা হচ্ছে এবং সেখানে হ্যাঁ না ভোট আছে। সেটা হচ্ছিল আমার সবচেয়ে বড় ইস্যু, যেটাতে উনি এটুকু করতে পেরেছেন। এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানিয়েছি যে উনি গণভোট করতে পেরেছেন। তো গণভোটের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন হবে, যে সংবিধান নিয়ে আমি আগে আপনার এখানে একটা টক শোতে পরিষ্কারভাবে রেফারেন্স সহ বলেছিলাম যে এটা ইন্ডিয়ান একদম মানে গভর্নমেন্টের, মানে ইন্ডিয়া তৈরি করে দেওয়া সংবিধান। ওই সংবিধান নিয়ে আমরা এই 2026 সালে এসে কোন ইলেকশন করতে পারি না। সংবিধান কোন কোরআন শরীফ না যে এটা চেঞ্জ করা যাবে না। সংবিধান হচ্ছে মানুষের ম্যান্ডেট, বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিবে, সেটাকে সংবিধান বলে। তো সংবিধান আমার আজকের জন্য যদি দরকার হয়, যে সংবিধানে আমার কোনো কিছু ইনপুট দেওয়া দরকার হয় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, পররাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, অবশ্যই সেই পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হাদির মাধ্যমে হোক আর এই আন্দোলনের মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ার হেজিমনি থেকে বের হয়ে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছি এবং সেই রাস্তাটা হচ্ছে 12 তারিখের ইলেকশন। এখন আসেন, ইলেকশন যেহেতু আর মাত্র 2-3 দিন পরে, ইলেকশনের নিয়েই আমরা এখন কথা বলতেছি, কারণ ইলেকশনটাই এখন আমাদের কাছে মুখ্য আলোচনার বিষয়। সেই ইলেকশনের মেকানিজমে আমি আপনার আগের আলোচনায় বলেছি যে আমি এখনো সেই ধারাবাহিকতাই বলতেছি, বিএনপি যা যা ভুল করবে তার 100% বেনিফিট যাবে হচ্ছে জামাতের ঘরে, কারণ যেহেতু তার বিরোধী দল জামাতি। আমি জামাতকে প্রশংসা করে বলতেছি না, জামাত অপরচুনিটিস্ট। কারণ বিএনপি সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও, বিএনপি সবচেয়ে গ্রহণযোগ্য মানুষের কাছে দল থাকা সত্ত্বেও, এই নেতার নৈতিক ভুল, এবং সেই নৈতিক ভুলের কারণে বেনিফিট পাবে হচ্ছে জামাত। সেই নৈতিক ভুলের সবচেয়ে বড় নৈতিক ভুল হচ্ছে উনি দুর্নীতিকে না না বলে উনি হ্যাঁ বলে ফেলেছেন। কারণ দুর্নীতিগ্রস্ত যে সকল লোকগুলো আছে, যে সংস্থাগুলো আছে, যে সংস্থা প্রধানগুলো আছে, তাদের মেকানিজমে, কারণ ওনার ইলেকশন মেকানিজমে আমরা যা দেখি চোখের সামনে, সেটাকেই যদি উদাহরণ ধরি, কারণ উনি যখন বক্তব্য দিতে যান তখন আর্মি একদম 6 লাভ হয়ে, বিডিআর 6 লাভ হয়ে ওনাকে গার্ড দেয়। কেন? উনি কে? ওনার পরিচয়টা তো আর্মি তৈরি করে দিচ্ছে।
এটা তো পাবলিক নিচ্ছে না, এটা ওনাকে বুঝতে হবে। উনি তো দলীয় নেতা, ওনার বোঝা আসতে হবে যে আমি পাবলিকের সামনে যদি যে আর্মি গুলি চালাইছিল, যে পুলিশ গুলি চালাইছিল তাদেরকে সাথে নিয়ে যদি আমি কোনো ইলেকশন মেকানিজমে দাঁড়াই তাহলে মানুষ গ্রহণ করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে মানুষ চেনে এখন, কারণ মানুষের ইনফরমেশন চ্যানেল এখন অনেক ওপেন হয়ে গেছে। মানুষ এই যে আমার সাথে ধরেন বিতর্ক করবে, অনেকে গালিগালাজ করে, অনেকে কমেন্টস করে, কিন্তু কোনো মানুষ স্পেসিফিক উদাহরণ দিতে পারে না যে আমি কি দুর্নীতি করেছি, না। আমাকে কোনো উদাহরণ দেখাতে পারবেন না। আমার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে টানাটানি করে তো লাভ নেই, কারণ আমার ব্যাংকে লোন আছে, আমি তো একটা টাকাও কোনো দেশ থেকে সরাইনি। আমি বরঞ্চ দেশ থেকে বাধ্য হয়েছি দেশ ছেড়ে আসতে। তার মানে হচ্ছে এইসব জায়গায় ট্যাগ দিয়ে আর পারতেছে না। এই যে আগে যে একটা ট্যাগ দিয়ে মানুষকে জামাত ইসলামী মানাই হচ্ছে সন্ত্রাসী বানাই দিয়া, জামাত করা মানে হচ্ছে সে মানে তো মহিলাদেরকে এখনো তো আপনি মানে জামাতের কথা বলছেন, কিন্তু বিএনপির ক্ষেত্রেও তো মানে যেখানেই চাঁদাবাজি করুক সেটা তো বিএনপির উপরে তকমা দিয়ে সবার চাঁদাবাজিটা হালাল হয়ে যাচ্ছে। তো চাঁদাবাজি কি আপনি দেশে শুধু আমি বিএনপি করছে? আর বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে তাহলে সরকার কেন অ্যারেস্ট করছে না? আচ্ছা, আমি তাহলে আপনাকে আবার একদম স্পেসিফিক আপনাকে কোশ্চেন করি, চাঁদাবাজি করতে গেলে আপনার কি কি লাগে? চাঁদাবাজি করতে গেলে আপনার লাগে হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা আসে কোত্থেকে? পাওয়ারটা আসে হচ্ছে সর্বপ্রথম পুলিশের কাছ থেকে। বাংলাদেশে সবচেয়ে বড় আর্মস ক্যাডার যদি থাকে সেটা এখন পুলিশ। পুলিশকে দিয়ে আর্মস ক্যাডার যে পুলিশ, এটার প্রমাণ আমাকে আবার নতুন করে দিতে হবে না। জুলাইতে যে পরিমাণ গুলি খরচ হয়েছে সেটার সংখ্যা যদি যোগ করেন তাহলেই পাওয়া যাবে যে বাংলাদেশের পুলিশ তার জনগণের উপরে কত পরিমাণ গুলি ছুড়েছে। তার মানে হচ্ছে পুলিশ হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক ক্যাডার। এটা নিয়ে কোনো সন্দেহতীত ভাবে আমি একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি মানুষের জন্য। তাহলে সেই পুলিশকে যদি আপনি ব্যবহার না করেন তাহলে চাঁদাবাজি করতে পারবেন না। তাহলে পুলিশকে কে ব্যবহার করতে পারবে? যে পুলিশকে বেনিফিট দিতে পারবে। তাহলে পুলিশকে যদি বেনিফিট দেয় তাহলে সে পুলিশের সংস্কার চাইবে না। জামাত তো পুলিশের সংস্কার চাচ্ছে, পাবলিকলি বলতেছে যে আমরা গেলে, ক্ষমতায় গেলে আমরা এই সংস্কারগুলো করব। বিএনপি তো এটা পরিষ্কার করতেছে না। বিএনপিকে তো পরিষ্কার করতে হবে যে হ্যাঁ, আমি সেনা প্রধানের এই মানে সবচেয়ে বড় যে জায়গায় কনসার্ন সেটা হচ্ছে বিডিআর এর কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য আমি ব্যবস্থা নিব এবং এই রিপোর্টের উপরে আমি এই ব্যবস্থা নিব। বিএনপি এরকম কোনো পরিষ্কার করে কোনো কিছু বলেছে? বিএনপি কি পরিষ্কার করে বলেছে যে আমি এই যে বিএনপিতে আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যেদিনকে বিএনপি ইশতেহার দিল ওই দিনকেই মারামারিটা হলো কেন? আমি বলবো এই ইশতেহারের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কেন ওনার ইশতেহারে আমি এমন কিছু খুঁজে পাই নাই যেটা স্পেসিফিকলি আমি বলবো যে আমি যদি বলি আমার কাছে আমি যে আন্দোলন করি সেটার বেনিফিট কোনো কিছু সংস্কারের জন্য উনি কি করেছেন, উনি কোন কোন এজেন্ডাতে স্পেসিফিক বলেছেন যে আপনি জামাতের ইশতেহারে আপনি কি খুঁজে পেয়েছেন? মানে অবশ্যই জামাত ইসলামকে পরিষ্কার করে বলতেছে যে আমরা এই সংস্কার করব। তারা যেটা বলেছে পরিষ্কারভাবে বলেছে যে আমরা সংবিধান পরিবর্তন করব। উনি সংবিধান পরিবর্তনের মাধ্যমে তো শুরুটা হতে হবে। মানে আপনার যদি আপনার আইনগত বৈধতা না তো থাকে সংবিধান তো পরিবর্তন হচ্ছে আপনার জুলাই সনদ অ্যাকসেপ্ট হলে তো হলেই তো এক্সাক্টলি অনেক পরিবর্তন হয়ে জুলাই যাচ্ছে। সনদের হা ভোট দিয়েই তো রাজনীতিটা চেঞ্জ হয়ে গেল। তো সেইখানে তো হা ভোটের জায়গায় বিএনপি বিএনপিও প্রচারণা সাইন শুরু করলো করেছে। না ভোট। অনেক দিক মানুষ যখন দেখলো যে পাবলিক আর নিচ্ছে না, পাবলিক এটার উপরে নেগেটিভ হয়ে গেছে, তখন একটা শেষের দিকে এসে হঠাৎ করে তারেক জিয়া সাহেব স্টেজে বলে বসলেন যে হ্যাঁ আমরাও হ্যাঁ ভোটের পক্ষে। মনে হতেছে যেন কাটা গলায় বিঁধে গেছে, আমি বাধ্য হইলাম একটুখানি বলতে যে হ্যাঁ আমি হ্যাঁ ভোট এরকম। ওনাকে তো এইভাবে চায়নি মানুষ, মানুষ লাউডলি চেয়েছে, পরিষ্কার ভাষায় চেয়েছে কেন হ্যাঁ ভোট। কারণ সবচেয়ে বেশি জুলাই সনদে যদি কেউ এফেক্টেড হন উনি হবেন সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ উনি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। উনি ওনার দলীয় সংস্কারের মধ্যে কি আনতে হবে, উনি দলীয় প্রধান হলে আবার উনি সরকার প্রধান হতে পারবে না। তার মানে এইগুলো তো ওনার ডিজায়ার। তার মানে উনি সবচেয়ে বেশি এখানে মানে এই জুলাই উনি সনদে তো বলতেছেন